হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর যে নৃশংসতা ও গণহত্যা চালানো হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ৪১ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করলে মাননীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম চৌধুরী এবং অন্য দুইজনের উপস্থিতিতে গত ২৭/৭/২৬ খ্রিস্টাব্দে ওই ৪১ জনের বিরুদ্ধে লার্নেড চিফ প্রসিকিউটর কর্তৃক দাখিলি ফরমাল চার্জের ভিত্তিতে গণহত্যা সহ অন্যান্য অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলাটি আমলে গ্রহণ করেন এবং সকল ৪১ জন আসামির বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই গ্রেপ্তারি পরোয়ানার অর্থাৎ ফরমাল চার্জের সিরিয়াল 10-এ ছিলেন বা আছেন সাবেক পাটমন্ত্রী, আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি জনাব আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব, এবং তাকে আজকে এই গ্রেপ্তারি পরোয়ানা মূলে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে অনারেবল ট্রাইব্যুনালে হাজির করেছেন। অনারেবল ট্রাইব্যুনালে হাজির করার পর অনারেবল ট্রাইব্যুনালের থ্রি বেঞ্চ জাজ আমাদের বক্তব্য শুনেছেন। আসামি পক্ষে যেহেতু কোনো জামিনের আবেদন ছিল না, তখন আমাদের আবেদন মোতাবেক এবং কগনিজেন্স অনুযায়ী তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনারা জানেন যে হেফাজতের নেতাকর্মীরা তাদের দাবির সমর্থনে যে মহাসমাবেশ আহ্বান করেছিলেন, সেই মহাসমাবেশকে ভণ্ডুল করার জন্য, বানচাল করার জন্য এবং মৌখিকভাবে না হলে শক্তি প্রয়োগ, এমনকি লেথাল উইপেন ব্যবহার করে তাদেরকে এলিমিনেট করার মাধ্যমে, হত্যা করার মাধ্যমে এই সমাবেশকে উঠিয়ে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য রাতের অন্ধকারে 3টে বাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে ব্ল্যাক আউট করে 3টি বাহিনী 3টি অপারেশনের মাধ্যমে, যৌথ সমন্বয়কৃত অপারেশনের মাধ্যমে এই হেফাজত কর্মীদেরকে ওইখান থেকে অপসারণ করে, ঘটনাস্থলেই বেশ কয়েকজনকে হত্যা করে, যাওয়ার পথে নারায়ণগঞ্জে হত্যা করে, আরও বিভিন্ন জায়গায় হত্যা করে। এই বিষয়টি নিয়ে সন্ধ্যার বিকালবেলায় সেই দিন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। বৈঠকে যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী, যেটা পরদিন দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এবং ওইখানে তাদের মূল সিদ্ধান্ত ছিল, তারা ঢাকা ছাড়ুন স্লোগান দিয়েছিল নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং বলেছিল, তারা মানে আওয়ামী লীগের ওই সিদ্ধান্তে বলেছিল যে ঢাকা ছাড়ুন, না হলে ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেব না, এই মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারপরে যখন হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন, তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং এই মামলার 1 নম্বর অভিযুক্তকে বিষয়টি অবহিত করেন এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। এই মর্মে 61 জনকে হত্যার আমরা তথ্য পেয়েছি এবং তারই অভিযোগে অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন
এবং তা ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। বৈঠকে লতিফ সিদ্দিকীর কি ভূমিকা ছিল? মানে বৈঠকে উনি একজন পার্টিসিপেন্ট ছিলেন। ইন্টারনাল সকল বক্তব্য আমাদের কাছে আসবে না, তবে তাদের যে সম্মিলিত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তাদের ছিল, স্লোগান দিতে বলেছিলেন ঢাকা ছাড়াও নয়, ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। বাকি সিদ্ধান্তটা তারা অর্থাৎ পরামর্শ প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন তৎকালীন, এবং সেই প্রধানমন্ত্রীকে তাদের পরামর্শ উস্কানি সিদ্ধান্ত গ্রহণ করে যে নারকীয় নৃশংসটা ঘটনা ঘটিয়েছিল তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন, এবং এই সিদ্ধান্তের বলেই 61 জন ব্যক্তিকে হত্যা করা। আপনার বক্তব্যের শেষ অংশে যে কথাটা বললেন যে পুলিশ ওনাকে ধাক্কা দিয়েছে বা পুলিশ তাদেরকে ধাক্কা দিয়েছে, এইটা আপনাদের কাছে শুনলাম। এই বিষয়টা আমি দেখব, দেখার পরে এই বিষয়ে মন্তব্য করব। তবে উনি কথা বলতে চেয়েছিলেন, ওনার লয়ার এটা অনারেবল ট্রাইব্যুনালকে অবহিত করেছিলেন। অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন যে আজকে কথা আমরা শুনতে পারছি না, আমরা সামনে যে নেক্সট ডেট আছে সেই ডেটে আপনার কথা শুনবো। তারপরে উনি কিছু কথা বলেছেন, আমরা মনে করি সেই কথাটা আমাদের কানের মধ্যে যায়নি। উনি যে নিজের ফাঁসি চেয়েছেন, এটা বললাম তো উনি কথা বলেছেন, আমার কানে ঢুকে নাই।